এলগ্রাম নৃসিংহ প্রতাপ সিংহ রায় মেমোরিয়াল হাই স্কুলে অভিভাবক শিক্ষক আলোচনা সভায় তুমুল হট্টগোল হচ্ছিল এবার। অভিভাবকদের অভিযোগের আঙুল ক্লাস 9-এর বাংলার শিক্ষক জ্যোতিপ্রিয় সিংহ রায়ের বিরুদ্ধে। এই স্কুলটা প্রায় 100 বছরের পুরানো। সিংহরায় বংশের প্রাণপুরুষ স্বর্গীয় চন্দ্রপ্রতাপ সিংহরায় তার পিতার স্মৃতিরক্ষার্থে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। জ্যোতিপ্রিয় সিংহরায় সেই তাঁরই বংশের এক উত্তরপুরুষ। ছাত্র হিসাবে এই স্কুলেই পড়ার সময় নিজের লিখন শৈলী ও মেধার কারণে সকল শিক্ষকের কাছেই খুব প্রিয় ছাত্র ছিলেন তিনি। পড়াশোনায় উচ্চতম ডিগ্রি লাভের পর তিনি স্কুল সার্ভিস পাশ করে যখন দেখলেন নিজের স্কুলেই শূন্য পদ আছে, স্বেচ্ছায় এখানেই তখন শিক্ষকতা করতে আসেন। আজ কম করে প্রায় 10 বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন তিনি এখানে। ভালো পড়ান। কি লিখিয়েছে জ্যোতিপ্রিয়, প্রত্যেকের খাতায় একই নোটস দেখে বুঝতে তার বাকি রইল না যে অভিভাবকদের অভিযোগ সত্য। তিনি আপাতত তাদের শান্ত করে বাড়ি পাঠালেন, এই আশ্বাস দিয়ে যে তিনি নিজে ওই শিক্ষকের সাথে কথা বলে এরকম ভুল করার কারণ জানবেন। তাদের থেকে 1 সপ্তাহ সময় চেয়ে নিয়ে সকলকে বিদায় দিয়ে নোটসগুলোর দিকে আবার বিস্মিতভাবে তাকালেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা ছোট গল্পটির ওপর সেই নোটসের প্রশ্নোত্তরটা ছিল এই রকম। প্রশ্ন: সেই ইতিহাস গোপন থাকাই ভালো। সেই ইতিহাস কি কি কারণে লেখক গোপন? পাঁচুগোপালবাবু তো কিছুতেই বুঝেই উঠতে পারছিলেন না যে জ্যোতিপ্রিয়র মতো শিক্ষক এমন অদ্ভুত নোটস লেখাতে গেল কেন ক্লাসে। জ্যোতিপ্রিয় আবার সেই সময় ছুটিতে থাকায় ওই প্রশ্নগুলোর কোনো উত্তরও তিনি খুঁজে বের করতে পারলেন না। তবে উত্তেজিত ওই সমস্ত অভিভাবকদের ক্রোধ প্রশমিত করার জন্য একটা মোক্ষম উপায় তিনি মনে মনে স্থির করেই রাখলেন। জ্যোতিপ্রিয় ফিরতেই সর্বাগ্রে তাকে দৌড়াতে হল প্রধান শিক্ষকের ঘরে। পাঁচুগোপালবাবু তাকে নোটসগুলো দেখাতে তিনি তাকে আরও অবাক করে দিয়ে বললেন, কিন্তু অভিভাবকরা এটা ভালোভাবে নিচ্ছেন না দেখে ক্লাসের টিচার বদলে দেওয়া হয়েছে। যদিও এই সমাধান অভিভাবকদের যে খুব একটা মনোপসন্দ হল তা নয়, তবু আপাতত তারা শান্ত হলেন। কিন্তু ওদিকে 1 মাসও গেল না, ক্লাস 8-এর এক ছাত্রের অভিভাবক এসে হাজির হল পাঁচুগোপাল বাবুর কাছে। আবার পণপ্রথা। হ্যাঁ, ক্লাস 8-এ রচনা লিখিয়েছেন জ্যোতিপ্রিয়, পণপ্রথা। আর সেই রচনার প্রতিটি প্যারাগ্রাফে কোনো না কোনো প্রসঙ্গে লেখানো হয়েছে এমন সব কথা। যদিও আমি পণপ্রথাকে সামাজিক অভিশাপ বলে মানি না, আমার শ্বশুরবাড়ির লোকেরাও মেয়ের বিয়েতে পণ না দিয়ে অপরাধ করেছে। পাত্রপক্ষ উপযুক্ত পণ না পেলে কনেকে তো অত্যাচার সহ্য করতেই হবে। শ্বশুরবাড়িতে পণক খেলাফি বাপের মেয়েরা আমার স্ত্রীর মতোই অত্যাচার অযত্ন সহ্য করতে না পেরে শরতের রাতের শেফালি ফুলের মতোই অকালে ঝরে যায় সমাজ থেকে। পাঁচুগোপালবাবু বাকরুদ্ধ হয়ে ক্লাসের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ওই নোটস নাকি তিনি লেখানি নেই, অথচ ওগুলো যে তার ক্লাসেই লেখানো সেটা সব ছাত্রছাত্রীদের খাতা দেখে তিনি বুঝতে পেরেছেন। তার মনে হল জ্যোতিপ্রিয়কে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, কিন্তু তাকে সেই কথাটা তিনি বলবেন কি করে সেটাই বুঝে উঠতে পারছিলেন না। ইতোমধ্যে একজন অভিভাবক, যিনি নাকি উচ্চ ন্যায়ালয়ে কার্যরত, তিনি জ্যোতিপ্রিয়র মানসিক অবস্থা ঠিক নেই, তিনি উন্মাদ হয়ে গেছেন এবং ছাত্রদের পড়ানোর গুরু দায়িত্ব পালনে তিনি অযোগ্য, এই অভিযোগ তুলে মামলা করেন। সমীরণবাবু আমায় নোটসগুলো দেখতে দিয়ে বললেন, ভালো করে এগুলোর মধ্যে ঢুকে মন দিয়ে তথ্য অনুসন্ধান করো, তারপর সেগুলো বিশ্লেষণ করে কি সিদ্ধান্তে উপনীত হলে জানাও দেখি আমায়। আমি 2 দিন ধরে ওই নোটসগুলো ঘেঁটে দেখে শেষে তাকে এই ব্যাখ্যা দিলাম, স্যার, আমার ধারণা এই যে জ্যোতিপ্রিয়বাবু সম্ভবত পূর্বে বিবাহ করেছেন, তার স্ত্রী সম্ভবত তারই কোনো ছাত্রী বা সহপাঠী হবেন, যিনি তার জ্ঞান, আদর্শ, উচ্চ বিচার দেখে মুগ্ধ হয়ে হয়তো তার প্রেমে পড়েছিলেন।
তাকে বিয়ে করলেও জ্যোতিপ্রিয়বাবু এবং তার বাবা মা হয়তো। সমীরণবাবু আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, বাহ, একদম সঠিক পথে। খুব সুন্দর বিশ্লেষণ করেছ তুমি বিষয়টা। আমি তোমার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করি। আমাদের সামনে তখন শুধু পাঁচু গোপালবাবুই হাজির ছিলেন। তিনি তাকে বললেন, শুনলি তো কি ঘটেছে? এখন এই বিষয়টা প্রকাশ্যে এলে তোর কি মনে হয়, তোদের ওই জ্যোতিপ্রিয় এই ব্যাপারটা কি সবার সামনে মেনে নিতে রাজি হবে? পাঁচু গোপালবাবু ঘাড় নেড়ে বললেন, না রে, এসব তো আমার সামনেই ওকে বলা উচিত হবে না। এই বিষয়টা সবার সামনে এলে ওর চাকরিটাও যাবে। তারপর ওদের বংশের মান-ইজ্জত। স্যার সমীরণবাবু ওনার কথায় রাজি হলেন আর আমায় বললেন, তুমি ভালো করে তদন্ত করে বিষয়টাতে মেটেরিয়াল প্রুফ অ্যাড করো। চেষ্টা করে দেখো এটাকে তোমার একটা সাকসেসফুল অ্যাসাইনমেন্ট বানাতে পারো কিনা। আমি তো কেসটা লুফে নিলাম আর তারপর সর্বাগ্রে দৌড়ালাম কলকাতায়, যেখান থেকে জ্যোতিপ্রিয় ডক্টরেট করেছিল। আগের কলেজ ইউনিভার্সিটির পড়াশুনো সব তার বাড়ি থেকেই করেছিল সে। আর গ্রামে কিছু ঘটে থাকলে এতদিনে চাপা থাকত না নিশ্চয়ই। রবীন্দ্রভারতী থেকে রবীন্দ্রনাথ ও অতিপ্রাকৃত চিন্তাধারার উপর রিসার্চ করেছিলেন। দাদা বিরিঞ্চি অতিপ্রাকৃত বিষয়ের প্রতি টানে জ্যোতিপ্রিয় বিরিঞ্চির প্ল্যানচেটের কাজে সাহায্য করতে রাজি হয়েছিলেন অনুপমার মতোই। তারা তিনজনে নাকি সে সময় রোজ সন্ধ্যায় প্ল্যানচেট করতে বসতেন। অনুপমার বাবা মা ছিল না, এক দূর সম্পর্কের কাকা তার খরচ চালাতে সাহায্য করতেন। আর তারই পারিবারিক অবস্থাটা তাকে হঠাৎ করে বিয়ে করে ফেলার আগে জ্যোতিপ্রিয় বোধহয় জানতে পারেননি। হঠাৎ বিয়েই বা তারা করতে গেলেন কেন, সেই প্রশ্নের উত্তরও পৃথিবীতে তিনি ছাড়া আর এখন কারোর কাছেই বোধহয় নেই। তার উপর বিয়ের পর মেয়েটার উপর অত্যাচার করেছেন কিনা সে খবরও মিলল না। অনুপমার কি পরিণতি হল আর কিভাবে হল তা জানতে আমাকে সাহায্য করতে পারতেন একজনই, সেই অনুপমার ওই বিরিঞ্চি দাদা। অগত্যায় তাঁরই শরণাপন্ন হবার জন্য মনস্থির করলাম ক্রমশ। বিরিঞ্চিবাবু থাকেন স্টেশনের পাশেই, একটা দুতলা বাড়ির ছাদের চিলেকোঠার ঘরে। ঘরটা বেশ বড়ই, সঙ্গে ছাদটাও ব্যবহার করতে পারায় কাজে কর্মে বেশ সুবিধেই হয় তার। আমি তার সঙ্গে দেখা হলে কোনো রাগ ডাক না করেই বলে দিলাম আমার তার কাছে আসার কারণটা। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে বুঝতে চেষ্টা করলেন আমি সত্যি ওই কারণেই এসেছি কিনা। তারপর বললেন, আই কার্ড দেখি। আমি তাকে আমার সাইকোমেট্রি রিসার্চ স্কলারের আই কার্ডটা দেখালাম। দেখলাম আমার পরিচয়পত্রটা দেখে তিনি বেশ সন্তুষ্ট বোধ করলেন। তারপর বললেন, অনুপমা আর জ্যোতিপ্রিয়র সম্পর্কের কথা জানতে চাইছেন তো? দর্শন আমার অতি প্রিয় বিষয় ছিল। পরে অতি প্রাকৃত বিষয়, ভৌতিক কার্যকলাপের বিশ্লেষণ ও সমাধানের দিকে চলে আসি। আমার স্কুলের সবথেকে প্রিয় টিচার ছিলেন কল্পনা ম্যাডাম। আমরা স্কুলের ম্যাডামদের দিদি বলেই ডাকতাম। ওনার স্বামী ছিলেন খুব নামকরা ডাক্তার, সার্জেন অচিন্ত ঘোষালিয়া। আমি যখন মাস্টার ডিগ্রির পর রিসার্চ করব বলে এখানে এলাম, তখনই একদিন কল্পনাদি ডেকে পাঠালেন আমায় তার বাড়িতে। গেলাম। মাম তখন সবে মাধ্যমিক পাশ করেছে। ওহো, অনুপমার ডাক নাম ছিল মাম। দিদি বললেন, মাম তো দর্শন নিয়ে পড়বে বলছে রে। পরে তো মাম বাংলা নিয়ে পড়বে বলে রবীন্দ্রভারতীতে এসে ভর্তি হল। এই বাড়ির নিচের একতলার ঘরটা তখন গার্লস মেস ছিল। মামকে আমি এখানে নিয়ে এসেছিলাম হঠাৎ পথ দুর্ঘটনায় ওর মা বাবা পরলোকে চলে যাবার পর। তখন থেকেই ও একটু বেশি আবেগপ্রবণ, একটু সহানুভূতিকামী, একটু উদাসী মতো হয়ে ওঠে। ওর তখন মাস্টার্স চলছে। পরে রিসার্চ করার সময় ওর গাইড স্যারের বাড়িতেই বোধহয় ওর সঙ্গে জ্যোতিপ্রিয়র দেখা হয়েছিল। সেও তখন রবীন্দ্রনাথ ও অতিপ্রাকৃত বিষয়ের উপর রিসার্চ করতে রবীন্দ্রভারতীতে এসেছিল। বাবা মা না থাকলেও তো তারই আবদারে জোড়াজুড়িতে আমার প্ল্যানচেট করা শুরু। কিন্তু প্রথম দেখে একটু অসুবিধে হতো। ভালো মিডিয়াম ছিলাম না আমি তখন, মাম তো ময়ই। তাই খোঁজ জ্বলছিল এমন একজনের যার এ বিষয়ে উৎসাহও আছে আর ধকলটাও নিতে পারবে।
জ্যোতিপ্রিয়কে সেই জন্যেই মাম ডেকে নিয়ে আসে একদিন। পারস্পরিক পরিচয়, গল্প গুজব কথাবার্তার পর একদিন সন্ধ্যায় আমরা প্ল্যানচেটে বসি। দিদির একটা ছবি সামনে রেখে তাকে শুধুই আমার টিচার হিসেবে পরিচয় দিয়ে তার সম্পর্কে সব ডিটেলে বলেছিলাম জ্যোতিপ্রিয়কে। শুধু বলিনি যে মাম তাদের মিস করে, একা থাকতে কষ্ট পায়। জানালে দিদি বললেন সে এখন যথেষ্ট বড় হয়েছে, একজন জীবনসাথী খুঁজে নতুন জীবন শুরু করতেও বললেন। তাতে নাকি একাকিত্বও কাটবে, আর সে যদি ভালো মানুষ হয় তবে সুখে শান্তিতে নতুন করে জীবন ভরে উঠবে আবার। দিদি জ্যোতিপ্রিয়কে ইঙ্গিত করে এও বললেন যে এই ছেলেটিও খারাপ না, সম্ভবত মামকে ও নাকি খুব পছন্দও করে। সেদিন ওই অবধিই চলল। প্রথমবারের ওই ধকল সামলে নিয়ে জ্যোতিপ্রিয়র জ্ঞান ফেরাতে সেদিন রাত কাবার হয়ে গেল। পুরো 1 সপ্তাহ বিশ্রাম নিয়ে তবে পরে প্ল্যানচেটে বসা সম্ভব হলো। শুনে আমাদেরও খুব উচ্চ ধারণা ছিল। এরপর হঠাৎ একদিন ওরা বরকনের সাজে দক্ষিণেশ্বর থেকে বিয়ে করে এসে হাজির। আমাকে নিয়ে গেল ম্যারেজ রেজিস্ট্রারের কাছে। আমি আর ওদের গাইড প্রফেসর এই দুজন হলাম ওদের বিয়ের সাক্ষী। ওরা নিজেদের দাম্পত্য জীবন শুরু করল। গ্রাম থেকে জ্যোতিপ্রিয়র বাবা মা এসে ওদের নতুন সংসার সাজিয়ে দিয়ে গেলেন, পাশেই একটা ভাড়া বাড়িতে। শুনেও ছিলাম, এবং খুব স্বাভাবিক কারণেই ছেলের এই হঠাৎ বিয়ে করে ফেলাটা একদমই পছন্দ হয়নি তাদের। বিয়ের পর একদিন মামকে বাধ্য হয়ে এটা মানতেই হয়েছিল যে তার মা বাবা বেঁচে নেই। সেদিন প্লানচেটে ওর বাবা এসেছিলেন, আর প্রথমবারের জন্য সেদিনই তার মিডিয়াম হয়ে গিয়েছিলাম আমি। তিনি তাদের আশীর্বাদ করেছিলেন আর জ্যোতিপ্রিয়কে অনুরোধ করেছিলেন মামের খেয়াল রাখার জন্য, ওর যত্ন নেবার জন্য। সেদিন ওটাই আমাদের শেষ প্লানচেট ছিল। তারপর আর কোনো দিন জ্যোতিপ্রিয় আমার ঘরে আসেনি, আমার সঙ্গে যোগাযোগ রাখেনি। এমনকি দেখা হলেও কোথাও সে না দেখার ভান করে চলে যেত। অনুপমাদের বসত বাড়িটায় তার বাবা মা গত হবার পর সে আর যেতে চায়নি কখনো। ওর বাবার স্কুল জীবনের এক জুনিয়র ভাই খুব অসুস্থ, প্রায় মরণাপন্ন অবস্থায় এসে ওর শ্বশুর শাশুড়ি জীবিত নেই জানতে পেরে জ্যোতিপ্রিয় খুব খুশি হয়েছিল বলে তো আমার মনে হয়নি। বরং পরবর্তীকালে মাম 2-4 বার যখনই এখানে এসেছিল ওর আচরণের সুপ্ত আফসোস দেখতে পেয়েছিলাম। আমার হাসি খুশি মিষ্টি বোনটা দিন দিন কেমন যেন ক্লান্ত, রুগ্ন, অকালে ভেঙে পড়া চেহারার এক বৃদ্ধায় পরিণত হচ্ছিল খুব দ্রুত। প্রথম দিকে এড়িয়ে গেলেও পরে বলতো, জ্যোতিপ্রিয়র ওই লোক দেখানো ওই আদর্শবাদী আর জ্ঞানী চেহারার পিছনের মানুষটা বড় ভয়ঙ্কর দাদা। আমার স্বর্গীয় মা বাবার সম্পর্কেও ওর কথা শুনলে তোমারই মরে যেতে ইচ্ছে হবে। আর আমি সব হাসছি। আসলে তার খরচ চালাবার জন্য টাকা তো লাগবেই, আর তার যেহেতু 14 গোষ্ঠীর কেউ নেই, তো সেই বাচ্চার সব দায়দায়িত্ব তো ওর মা বাবাকেই এসে নিতে হবে। সুতরাং মা হবার আগে মামের কর্তব্য তার বাড়িটা বিক্রি করা। মাম নাকি শুনে সরাসরি বলে দেয় তার মতো এত আদর্শ বিচারজ্ঞান থাকা একটা মানুষ কি করে নিজে বাবা হবার জন্য এমন শর্ত রাখতে পারে। ব্যাস, এভাবেই শুরু হয় বাগবিতণ্ডা, আর তার শেষ হয় তার পেটে জ্যোতিপ্রিয়র জুতো সমেত পায়ের একটা জোরালো লাথি খেয়ে মাম জ্ঞান হারানোর পরে। জ্ঞান ফিরলে তাকে আশেপাশে আর কোথাও দেখতে, কিন্তু তার ব্লিডিং হয়েছিল জলের মতো। অটোর সিট পুরো ভিজে জবজবে হয়ে গিয়েছিল রক্তে। 2 দিনে 4 ইউনিট রক্ত দিতে হলো। ব্লাড ব্যাংকে রক্তের টান থাকায় আমি অনুচিত জেনেও পরপর 2 দিন রক্ত দিয়েছিলাম, আর 2 ইউনিট রক্ত ব্যবস্থা করা গিয়েছিল। কিন্তু এতজনের এত চেষ্টার পরেও আমার বোনটাকে বাঁচাতে পারলাম না। 3য় দিন সকালে ও আমায় ডেকে অনেক কষ্টে বলল, দাদা, পুলিশ কাচারি করতে যেও না, আমার যা দেনা ছিল আমি শোধ করে দিয়েছি, এবার তার পাওনা সেও বুঝে পাবে। আমার এই শেষ ইচ্ছেটুকু তুমি রেখো দাদা। চলে গেল বোন। আমি বিরিঞ্চিবাবুর কাছ থেকে বিদায় নিয়ে এলগ্রামের ওই স্কুলে গেলাম। ক্লাস 9-এর ছেলেমেয়েদের সাথে কথা বলার সময় দারুণ অদ্ভুত একটা খবর শোনাল একজন। ছেলেটি পড়াশোনায় খুব ভালো নয়, হাতের লেখার স্পিডও খুব কম, তাই স্যারের লেখা দেখে দেখে নিজেও ওই স্পিডে লিখতে চেষ্টা করে সে। ছেলেটি বলল তার নাকি খুব অদ্ভুত লেগেছিল দেখে যে দেনা পাওনা গল্পের ওই নোটস লেখানোর সময় তাদের স্যার মানে জ্যোতিপ্রিয়বাবু ওই বন্ধনের বাক্যগুলো লিখছিলেন না, ওগুলো নিজের থেকেই ব্ল্যাকবোর্ডে লেখা হয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা তার
হবে এরপর শ্বশুরবাড়ি গেলে এই সব বলে বিয়েটাকেই প্রায় ভেঙে দিতে বসেছিলেন জ্যোতিপ্রিয়। তার এই অস্বাভাবিক আচরণ ভালো চোখে না দেখলেও তাকে সসম্মানে স্থানান্তরিত করে নিয়ে গিয়ে তখনকার মতো সমস্যার সমাধান করে তারা। কিন্তু এরপর কোনো বিয়েবাড়িতে গেলেই তার ওই রকম আচরণ এবং ঔদ্ধত্য বাড়তে থাকায় সবাই তাকে এড়িয়ে যেতে শুরু করে। ওদিকে সেই মামলায় তার এই সব আচরণের ভিডিও ফুটেজ ও সাক্ষী হাজির করিয়ে দিতেই প্রমাণিত হয়ে যায় আদালতে যে জ্যোতিপ্রিয় পাগলামির শিকার, তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়, স্কুল শিক্ষকতা করার